ভোটমুখী বাংলায় নজর কেন্দ্রেরও পরিকাঠামো খাতে রাজ্যের জন্য বাজেট বরাদ্দ নির্মলা সীতারামনের। ফ্রেট করিডোর, হাই স্পিড রেল করিডোর থেকে শিল্প করিডোর, একগুচ্ছ উপহার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ফরাক্কায় বাঁধ সংস্কার, ডিভিসিতে ব্যয় বরাদ্দ কেন্দ্রের। To promote environmentally sustainable movement of cargo, I propose establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। রাজা চট্টোপাধ্যায়ের সহকর্মী আমাদের সঙ্গে আছেন নিউজ রুম থেকে, সরাসরি তার সঙ্গে কথা বলবো। একটা গ্লোবালি অনেক অস্থিরতা কাজ করছে, বিভিন্ন কর্নারে একটা অনিশ্চয়তা কাজ করছে, তার মধ্যে নিজের দেশের পরিকাঠামো খাতে এই বরাদ্দ, এটাকে কিভাবে দেখা হয়? কারণ পরিকাঠামো আজকে বললাম মানেই যে কালকে ফুলফিল হয়ে যাবে তা নয়, কিন্তু একটা লং রান, একটা দিশা, একটা জায়গায় কোথাও যাওয়া, তার সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থানও জড়িয়ে থাকে। এই জায়গাগুলো পয়েন্ট আউট করলে পরে কি কি উঠে আসছে, সাধারণ মানুষ কিভাবে বুঝবে? দেখো আত্রেই, প্রথমে এবারের যে জেনারেল বাজেট আমরা দেখলাম, সেটাকে যে প্রথম দিন বসে যদি কেউ দেখেন, তাহলে সেই বাজেটের অনেকাংশেই তার পক্ষে বোঝা প্রথমেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মুশকিলই হবে। সেটা তিনি যদি বাজেট পণ্ডিত হন তাহলে তার কথা বলছি না, আমি আমজনতার পক্ষে। কিন্তু এই বাজেটটায় লং টার্ম একটা ভিশন রয়েছে, সেটা কাল থেকে বাজেটের কি পয়েন্টসগুলো দেখার পর এবং একাধিক সংবাদপত্র কিভাবে বিশ্লেষণ করছে সবটা দেখার পর, আমি নাম করতে চাইছি না, যেটা বুঝলাম সেটা এই বাজেটটা কিন্তু গ্রোথ ওরিয়েন্টেড। এই বাজেটটা মানে আজকে আমি টাকা ঢেলে দিলাম কালকে ফল আসবে এমন বাজেট নয়, কিন্তু বাজেটটার মধ্যে ভিশন আছে, পজিটিভ বাজেট বলতে হবে। অ্যাটলিস্ট আমরা যেভাবে বিশ্লেষণ করছি সেটা হচ্ছে, বাজেটটা প্রথমত আমি বলে রাখি, এই বাজেটে তিনটে মূল বিষয়কে ফোকাস করা হয়েছে। এক, তুমি জানো ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জন্য ভারত যে আর্থিক ধাক্কা এক্সপোর্ট ক্ষেত্রে খেয়েছে বা খেতে চলেছে আর কি, তার কিছুটা প্রভাব তো পড়েইছে। এইরকম একটা, যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যেখানে একটা বড় এক্সপোর্টার আমেরিকাতে, সেখানে এইরকম একটা ধাক্কা আসার পর সেই ধাক্কাটা সামাল দেওয়াটা ভারত সরকারের প্রাথমিক কর্তব্য ছিল। সেই জন্য নির্মলা সীতারামনকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেইছিলেন যে আমার সচিবদের মাথায় ঘুরছিল এইবার এই যে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এরকম একটা জায়গায় আমি সাস্টেইন ডেভেলপমেন্ট কী করে করবো এবং গ্রোথকে কী করে ধরে রাখবো। 7-এর আশপাশে গ্রোথ কত দাঁড়াবে সেটা এখনই ফাইনালি বলা যায় না, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জিডিপির তুলনায় যেটা আমাদের ফিসক্যাল ডেফিসিট, মানে আমাদের রাজস্ব ঘাটতি, পরিষ্কার আয় ও ব্যয়ের মধ্যে তোমার যে ঘাটতি, সেটা হচ্ছে 4.4, সেইটা 4.3-তে নামিয়ে আনার টার্গেট দেওয়া হয়েছে। সেইটা নির্মলা সীতারামন বদ্ধপরিকর, ভারত সরকার বদ্ধপরিকর যে সেটা আগামী অর্থবর্ষে মানে 26-27-এ সেটা 4.3 অ্যাচিভ করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারের ঋণ কমানোর চেষ্টা করা হয়েছে। খোলা বাজার থেকে সরকার যাতে খুব বেশি ঋণ নিতে বাধ্য না হয়, সেই প্রভিশন রাখা হয়েছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, তুমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলে শুরু করলে, এটাই এই বাজেটের সব থেকে বড় লং টার্ম ভিশন। যেটা দেখো 11% বৃদ্ধি হয়েছে, আমি দেখলাম 10 থেকে 11% বৃদ্ধি হয়ে এটা দাঁড়িয়েছে 12.2 লাখ ক্রোর, মানে ভাবা যায় না। অর্থাৎ রাস্তা, সড়ক, এয়ারপোর্ট, ব্রিজ, পরিকাঠামো উন্নয়নে কনসিস্টেন্সি দেখিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এবার গতবারের মানে আমাদের যে চলতি অর্থবর্ষ, তার থেকে এক ধাক্কায় 10 থেকে 11% বৃদ্ধি করা হয়েছে, বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যাকে আমরা বলি মূলধনী ব্যয়। এখন একটা দেশ এগোবে না পিছবে সেটা তার মূলধনী ব্যয়তে সে কতটা সাহস দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করে। মূলধনী ব্যয় যখন 12.2 লাখ ক্রোর, এটা একটা হিউজ অ্যামাউন্ট মূলধনী ব্যয়, এবং এতটা যে মূলধনী ব্যয়ে বরাদ্দ বৃদ্ধি হবে এটা অনেকে এক্সপেক্ট করতে পারেননি। সেটা নির্মলা সীতারামনের একটা সাহসী পদক্ষেপ। অবশ্যই এটা কিন্তু আমলা নির্ভর বাজেট, এখানে সচিবদের মাথা কাজ করেছে, এটা বোঝাই যাচ্ছে, যারা অর্থনীতির পণ্ডিত। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা
ভবিষ্যতের ভারত বা ভবিষ্যতের পৃথিবী হচ্ছে সেমিকন্ডাক্টরের দুনিয়া। এইগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে না বললে বুঝতে অনেক সময় অসুবিধা হবে। এই মুহূর্তে চীন দেশ সেমিকন্ডাক্টরে ডমিনেট করে চিপস তৈরিতে। 90% এই যে রেয়ার আর্থ, যেটা আমরা অনেক শুনি, একটা স্পেশাল ম্যাগনেট, রেয়ার আর্থ, এই রেয়ার আর্থ আমাদের এখানে এখনো পর্যন্ত উৎপাদন হয় না। 90% এর উৎপাদন করে চীন। চীন মাঝে মাঝেই ভারতকে নাস্তানাবুদ করার জন্য রেয়ার আর্থের সাপ্লাই বন্ধ করে দেয়। কিন্তু তুমি যদি ইলেকট্রনিক গ্যাজেটস তৈরি করতে চাও তাহলে তোমার চিপস লাগবে। চিপস তৈরি করতে গেলে চিপসে যদি স্বনির্ভরতা আনতে হয় তাহলে তোমায় সেমিকন্ডাক্টর উৎপাদন করতে হবে বা তোমাকে অল্টারনেটিভ সাপ্লাই লাইন বের করতে হবে। সেমিকন্ডাক্টরের অল্টারনেটিভ সাপ্লাই লাইনের জন্য 4টে রাজ্যে, এইটা কিন্তু একটা মেজর স্টেপ। আবার বলছি, এগুলো আমজনতার শুনে প্রথমে কিছুটা খটকা লাগতে পারে, কিন্তু 5-6 বছর 10 বছর পর এটা ফুলফিলড হলে তখন এর সুফল পাওয়া যাবে। কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা, এই 4টে স্পেশাল সেমিকন্ডাক্টর হাব হিসেবে, এই 4টে জায়গায় মানে স্পেশাল মিনারেলস উৎপাদন হাব, এইটা লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। এর মধ্যে 2টো রাজ্যে ভোট আছে, তামিলনাড়ুতে আছে এবং কেরালায় আছে। ওড়িশাতে তো বিজেপির গভর্নমেন্ট এমনিতেই আছে। দেখো, আর একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর একটা কথা বলে দিই, এইটা ইয়াং জেনারেশনের জানা অত্যন্ত দরকার। এই যে চিপস তৈরি, এটা কিন্তু বেশিরভাগ আসে এই ইলেকট্রনিক গ্যাজেটসে। এখন তো হাতে হাতে মোবাইল, আবার আনস্মার্টফোন নয়, সব স্মার্টফোন। তাইওয়ান হচ্ছে এটার হাব। এখন এই তাইওয়ান নির্ভরতা কমাতে গেলে তোমার দেশে ইলেকট্রনিক গ্যাজেটসের উৎপাদন যত তুমি বাড়াবে, তোমার সেমিকন্ডাক্টরের প্রয়োজন পড়বে, চিপস তৈরির প্রয়োজন পড়বে। ইলেকট্রনিক গ্যাজেটস তৈরি করতে গেলে চিপস লাগবেই। চিপসে ইম্পোর্ট কমাতে চাইছে বাংলা কথা ভারত সরকার। একটা বড় পদক্ষেপ করা হয়েছে, এর জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে 40,000 crore, 40,000 কোটি টাকা এইটার পেছনে বরাদ্দ। এটা খুব রিমার্কেবল। দ্বিতীয় কথা হচ্ছে, একটু থামাবো, আর কারণ একটা দিশা যে রয়েছে এই বাজেটের মধ্যে সেটা খুব পরিষ্কার। কারণ ভারতকে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যেটা শুরু করা হয়েছে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তি হওয়ার লক্ষ্যে। এই সংস্কারের এক্সপ্রেস এটাকে বলছেন, অর্থমন্ত্রী ছুটিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে এই ভাষায় বলছেন যে সংস্কারের এক্সপ্রেস ছোটানো হয়েছে। নির্মলার বাজেটকে ঐতিহাসিক হিসেবেও ব্যাখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী। গরিব কৃষক থেকে মহিলা থেকে যুব সমাজ সামঞ্জস্য রেখে উন্নয়নমুখী বাজেট হয়েছে বললেন নরেন্দ্র মোদী। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। निर्मला जी, इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। বিজেপি নেতা দীপ্তাশ্ব যশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কিভাবে দেখছেন এই বাজেটকে? কারণ অনেকেই বলছেন যে এটা হয়তো বাংলার জন্য তৈরি হয়নি, বাংলাকে ভেবে তৈরি করা হয়নি, কিন্তু যে দিশাগুলো রয়েছে, একটা দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া, একটা স্বনির্ভরতার প্রচেষ্টার জায়গায় অভিমুখী করে তোলা, এই বিষয়গুলো কিভাবে আপনি খুঁজে পাচ্ছেন? আর যেহেতু আপনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাধারণ মানুষকে এটাকে নিয়ে কি বলবেন? সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছবে? দেখুন, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ বলুন। আচ্ছা, নমস্কার। প্রথম কথা, দেখুন, যখন কোনো বাজেট হয় তো বাজেটের দুটো দিক থাকে, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। একটা যেটা স্বল্প মেয়াদে মেজার করা যায়, যেমন ধরুন হচ্ছে যে আজকে শিলিগুড়ি থেকে বারাণসী বুলেট ট্রেন চলবে, বা ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোর হবে, বা মেট্রো রেলের জন্য যে প্রায় একটা বেশ ভালো অঙ্ক বরাদ্দ করা হয়েছে, এইগুলো হচ্ছে স্বল্প মেয়াদী, যেটা আমরা মানে সাধারণ মানুষের বোঝার জন্য সুবিধা।
কিন্তু এর বাইরে যে জিনিসটা আছে, একটা হচ্ছে যে ইন্ডিয়াকে সেমিকন্ডাক্টর হাব বানানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, ডেটা সেন্টার হাব বানানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, পূর্বোদয় যোজনায় দুর্গাপুরকে নোড বানিয়ে ইস্টার্ন ইন্ডিয়ার ডেভেলপমেন্টের একটা যোজনা নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আজকে এই যে ধরুন ওয়াটার ইনওয়েজ যে ট্রান্সপোর্টেশন, যেটা নিয়ে কালকে একটা বিপুল বরাদ্দ করা হয়েছে, আমাদের হুগলি নদী এবং গঙ্গা দিয়ে আমরা বলতে পারেন আমরা এখান থেকে হরিদ্বার অবধি আমরা যুক্ত, গঙ্গাসাগর থেকে হরিদ্বার অবধি যুক্ত, এবং এই অঞ্চলটা হচ্ছে ভারতবর্ষের পুরো ইস্টার্ন রিজিয়ন এবং তারপরে নর্দার্ন রিজিয়নকে কানেক্ট করছে, এবং যেখানে একটা বিপুল জনবসতি রয়েছে, ফলে একটা বিপুল মার্কেট রয়েছে। তো এই মার্কেট আমরা ধরতে পারি। ডেটা সেন্টার, আজকে ডেটা সেন্টার ইন্ডিয়াকে 2047 অব্দি ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। তো আজকে আমরা সেই ডেটা সেন্টার যদি আমরা কলকাতায় সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড আপ করতে পারি, যেখানে ডেটা সেন্টার আমরা মাইক্রোসফট, গুগল ইত্যাদি বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন বিদেশি ব্যাংক আছে যাদেরকে আমরা ডাকতে পারি যে এখানে ডেটা সেন্টার করার জন্য, তাহলে একটা বিপুল কর্মসংস্থান হবে। সেমিকন্ডাক্টর আপনারা জানেন আসামে একটা কারখানা হচ্ছে, আমরা পশ্চিমবাংলাতে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারলে একটা কারখানা হবে। এবং যে কথাটা যে আপনার কর্মসংস্থানের জন্য ভারী শিল্প লাগবে, ভারী শিল্প কোনগুলো, ইস্পাত, সিমেন্ট, এগুলো ভারী শিল্প। তো আজকে ডানকুনি সুরাট ফ্রেট করিডোর যেটা হচ্ছে, সেই ফ্রেট করিডোরের একটা বিশাল অংশ পশ্চিমবাংলার মধ্যে পড়ছে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, প্লাস পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি ভিত্তিক রাজ্য, আমরা এখান থেকে ধান, চা, আলু আমরা সারা ভারতবর্ষে সাপ্লাই করি, সবজি। তো সেই কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি তৈরি করার যে পিওর যে বিভিন্ন বরাদ্দগুলো করা হয়েছে এবং সুবিধাগুলো দেওয়া হয়েছে, সেই সুবিধাগুলো আমরা নিতে পারি। এগুলো তো সবই বাংলার জন্য। তো স্বল্প মেয়াদে যেমন আছে তেমনি দীর্ঘ মেয়াদেও আছে। এবং দেখুন বাংলা গত 34 বছর প্লাস 15 বছর সুপরিকল্পিতভাবে বাংলার যে শিল্প এবং কৃষি, আমি বলবো দুটোকেই মার্ডার করা হয়েছে, শুধুমাত্র ধ্বংস করে দেওয়া হয়নি, দুটোকেই মার্ডার করা হয়েছে। তো সেই ডেড বডিটাকে যদি আবার জীবন্ত করতে হয়, তাহলে তো তার হার্ট, ফুসফুস, লিভার, কিডনি এগুলোকে ফাংশন করাতে হবে। তো ঠিক তেমনি ইন্ডাস্ট্রি এবং কৃষি দুটোকেই যদি আবার মানে জাগিয়ে তুলতে হয়, সেগুলোকে যদি ফাংশনাল করতে হয়, তার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। বোঝা গিয়েছে। দীপ্তাশ যশ তিনি আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলেন, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন। আর তার সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রোর কথাও একটু বলতে হয়। 40 বছরে কলকাতা মেট্রোয় মাত্র 27 কিলোমিটার পথ জুড়ে ছিল, কিন্তু মোদী সরকারের আমলে 11 বছরে 45 কিলোমিটার পথ মেট্রোর সঙ্গে জুড়েছে। মেট্রো প্রকল্পে আরো গতি আসতো, কিন্তু রাজ্যের অসহযোগিতায় তা থমকে যাচ্ছে বলে অভিযোগ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 किलोमीटर इन 40 इयर्स हुआ था 2014 के बाद में, इस काम में जो पेश आया, जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोलकाता के निवासियों के लिए, पश्चिम बंगाल के निवासियों के लिए जो ध्यान दिया, उसके कारण 11 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। हालांकि ये प्रोजेक्ट और भी तेज़ी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज़्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। अभी 17 नए प्रोजेक्ट्स भी स्टार्ट करने की मुहिम चलाई है, और वेस्ट बंगाल के लिए रिकॉर्ड बजट है 14,205 करोड़ रुपीस। वेस्ट बंगाल में बहुत ही बड़ा फोकस है रेलवे कनेक्टिविटी का, क्योंकि कंप्लीट स्टेट रेलवे पे बड़ा डिपेंडेंट है। অভিযোগ আপনারা শুনলেন রেলমন্ত্রী, কিন্তু কলকাতা মেট্রোর জন্য 2100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার বেশি
বরাদ্দ করেছে কেন্দ্র। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 529 কোটি। দমদম বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে গড়িয়া পর্যন্ত যে প্রকল্প তার জন্য বরাদ্দ হয়েছে 705 কোটি 50 লক্ষ টাকা। আর জোকা বিবাদী বাঁধ মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে 906 কোটি টাকা। সায়ন্ত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদিকে রেলমন্ত্রীর অভিযোগ যে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য জমি জট থেকে যাচ্ছে, কাজ গতি মন্থর হয়ে যাচ্ছে, কিন্তু এত বরাদ্দ তবুও করা হয়েছে। তো সেই জায়গায় দেখতে গেলে এই বরাদ্দ কতটা জুড়ে দেবে কলকাতা শহরকে, পার্শ্ববর্তী এলাকার সঙ্গে মানুষের সুবিধা কতটা হবে? দেখো, একদিকে জোকা, অন্যদিকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া, কলকাতা বিমানবন্দর, নোয়াপাড়া, অর্থাৎ গোটা কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য কিন্তু একাধিক মেট্রো প্রকল্প ইতিমধ্যে পরিষেবা শুরু করেছে এবং কাজ চলছে। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে জমি জট নিয়েই। যে জমি জট নিয়ে বারবার করে রেল মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সে ফেয়ারলি প্লেস ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, সেখান থেকে চিঠি গিয়েছে রাজ্য সরকারের কাছে, কিন্তু সেই জমি জট আজ পর্যন্ত কাটেনি। এমনকি মেট্রো প্রকল্পের কথা আজকে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন যে মূলত চিংড়িঘাটায় মাত্র 311 মিটার অংশে কাজ বাকি, সেখানে সার্ভিস রোড তৈরি করে দেওয়া হয়েছে মেট্রো তরফে টাকা দিয়ে তৈরি করে দেওয়ার পরেও সেখানে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে অনুমতি মেলেনি। রাজ্য প্রশাসনকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 15 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার জন্য। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনো রকম অনুমতিপত্র আসেনি বলে ইস্টার্ন রেল ও মেট্রো তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই জায়গায় কাজটা শেষ হবে কিভাবে, যেখানে মেট্রো পরিষেবা মাঝখানে এভাবে জমি জটের জন্য আটকে, মাঝখানে কলকাতা পুলিশের অনুমতির জন্য আটকে? তাহলে মেট্রো পরিষেবা জুড়ে দেওয়ার কথা যেটা রেলমন্ত্রী জানাচ্ছেন, যেখানে অন্যান্য রাজ্য অনুমতি পেয়ে কলকাতা মেট্রো যেখানে ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল সেটা আটকে রয়েছে এবং সীমাবদ্ধ রয়েছে মাত্র 90 কিলোমিটার, 75 থেকে 80 কিলোমিটারের মধ্যে। সেখানে দিল্লি, মুম্বাইতে প্রায় 100 ছাড়িয়ে গেছে। অর্থাৎ যেখানে অনুমতি পাচ্ছে সেখানে কিন্তু মেট্রো পরিষেবা গোটা রাজ্যটা, গোটা স্টেট সিটিটাকে জুড়ে দিচ্ছে। আর কলকাতায় জমি জট, এমনকি বিভিন্ন অনুমতির জন্য আটকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রেলমন্ত্রী কিন্তু এখানেই আক্ষেপ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারকে দুষেছেন। বারবার করে তিনি এই জমি জটের কথা বলেন। ধন্যবাদ সায়ন্ত, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন। রাজা, ঠিক এই জায়গাটা একটু ফোকাস করার চেষ্টা করব। রাজনীতির পার্ট তো থাকবেই, সেটা বাজেটের প্রকাশের সঙ্গে সঙ্গেই সেটা শুরু হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ আর বাজেট এর মধ্যে কোনো ডিফারেন্স যদি না দেখা যায়, তাহলে এই মেট্রো প্রকল্পে এত বরাদ্দ হিসেবে কিভাবে দেখা যায়, কতটা উপকার হবে, এটা তৈরি করতে গেলে কতটা কর্মসংস্থানের সুযোগ থাকছে, কিভাবে আমরা সকলে এই কানেক্টিভিটির, এই গতির সুবিধা ভোগ করব? দেখো, এই গতির জন্যই তো 7টা স্পেশাল স্পিড করিডোর, মানে স্পেশাল করিডোর তৈরি করার কথা বলা হয়েছে, বাজেটে প্রস্তাব করা হয়েছে। এখন মেট্রো তার থেকে আলাদা, কিন্তু ব্যাপারটা তো সেই গতি বা স্পিডই। প্রশ্নটা হচ্ছে এখানে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আসে। আমার মনে পড়ছে এর আগের বার অমিত শাহ যখন এলেন এখানে, লাস্ট টাইম যখন এলেন তখন নয়, তার আগে তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন এই বিএসএফকে জমি দেওয়া নিয়ে। তখন তিনি বলেছিলেন যে বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, অমিত শাহর এটা অভিযোগ ছিল যে বিরোধী শাসিত রাজ্য তো আরও 2-1টা আছে, কিন্তু সেখানে সেন্ট্রালের কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বা জমি পাওয়ার ক্ষেত্রে সেখানে এই ধরনের অসহযোগিতা, বিরোধিতা আমাদের দেখতে হয় না। তিনি নাম করে বলেছিলেন যে আমরা তামিলনাড়ু চালাই না, কিন্তু তামিলনাড়ুতে কোনো সেন্ট্রাল প্রজেক্ট লঞ্চ করতে গেলে বা সেখানকার যদি জমি দরকার হয়, সেখানকার গভর্নমেন্ট এত ডিলিডালিং করে না, এত এখানে যেমন অসহযোগিতা দেখতে হয়, এখানকার শাসক দলের মতো অসহযোগিতা আমরা ওখানে পাই না, ওখানে তো আমাদের সরকার নেই। সিমিলারলি উত্তরপ্রদেশের নাম করে বলেছিলেন ওখানে যখন অখিলেশ যাদবের সরকার ছিল, তখনও কিন্তু অখিলেশ যাদবের সরকারের কাছ থেকে আমরা সেন্ট্রালের প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এত অসহযোগিতা পাইনি। হিয়ার লাইজ দ্য কোয়েশ্চেন। এইবার যেটা বিতর্কটা এখন যেটা, যে বরাদ্দ তো হলো, কিন্তু এই ট্র্যাকগুলো পাতার জন্য সেটা পাতাল দিয়ে যাক বা আকাশ মানে ওপর দিয়ে যাক, যে জমির প্রয়োজন সেটা কতটা স্মুথলি হস্তান্তর হবে বা পাওয়া যাবে, অধিগ্রহণের সমস্যা থাকলে সেই জট কাটানো যাবে কিনা, মানে এই প্রশ্নগুলো থেকে আমি জাস্ট 30 সেকেন্ড তোমার কাছে নেব বা একটা র্যাপ আপ করবার জন্য। এই বাজেটটাকে আমি শুরু করেছিলাম নিউ এজ বাজেট বলে। কেন বলছি তার কারণ, দেখো এখন কিন্তু 18, 19, 20, 21, 22, 23 বছরের ছেলেদের অ্যাসপিরেশন বাজেটে ফুলফিল করার চেষ্টা হয়েছে। কীরকম আমি তোমায় বলি, এটা একটু রেল থেকে বেরিয়ে 2030-এর মধ্যে 2 মিলিয়ন এমন প্রফেশনাল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যারা ওই রাস্তাঘাটে দাঁড়িয়ে হাসি ঠাট্টার কন্টেন্ট বানাবে এমন নয়। 1500টা স্কুল, সেকেন্ডারি স্কুল এবং 500টা কলেজে অ্যানিমেশন
একদম ডিসিপ্লিন ওয়েতে শেখানো হবে, তার জন্য বিপুল বরাদ্দ করা হয়েছে। এই ছেলে মেয়েগুলো পরে বেরিয়ে তারা একদম ডিসিপ্লিন ওয়েতে কন্টেন্ট ক্রিয়েটার হবে, মানে আমি বলছি তারা একটা লাইসেন্স অভিমুখ বাঁধা হয়েছে যাতে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বেশি যুব সমাজকে গুছিয়ে কাজ দেওয়া সম্ভব হয়। তাদেরও একটা ফিক্সড করে দেওয়া হয় অভিমুখ যে এই খাতে গিয়ে, এই চর্চায় গিয়ে, এই জায়গায় গিয়ে নিজের কর্মসংস্থান বা রোজগারের জায়গা তৈরি হতে পারে। ধন্যবাদ।